অঞ্জনা দেবীর পরিবারে তার শ্বশুরমশাই, স্বামী, ছেলে রাকেশ এবং 2 মেয়ে রিনা ও বিনা থাকত। অঞ্জনা দেবীদের বাড়ির এক অদ্ভুত নিয়ম ছিল, তারা প্রত্যেকে বেলা 1টার সময় উঠে ব্রেকফাস্ট করত। এই নিয়ম বহুদিন ধরে চলে আসছিল। সকালবেলা তিনি ঘুম থেকে 12:30টায় উঠতেন এবং রান্নাঘরের চাবি খুলে রান্নাবান্না বসাতেন। 1টার সময় সবাই ব্রেকফাস্ট করে নিত, তারপর সন্ধ্যা 7টার সময় লাঞ্চ, আবার রাত 12টার সময় ডিনার। এই টাইম টেবিল তাদের বাঁধা ধরা ছিল। এতদিন বাড়িতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ছেলে রাকেশ বিয়ে হওয়ার পর নতুন বউ যখন আসে তখন নতুন সমস্যা দেখা দেয়। বৌমা, তুমি এবার গিয়ে একটু রেস্ট নাও, আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি, আমাদেরও একটু রেস্ট নিতে হবে। এই বলে শাশুড়ি নতুন বৌমা তানিয়াকে রেস্ট নিতে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে তানিয়া ঘুম থেকে উঠে মনে মনে বলে, আরে 6টা বেজে গেছে তো, বাইরে হয়তো সবাই উঠে পড়েছে। কি ভাবছি কে জানে। মা আমাকে বলে দিয়েছিল আজ যেন 5টার আগে ঘুম থেকে উঠে পড়ি। আমাকে গিয়ে পূজা করতে হবে, রান্না করতে হবে, সবকিছু সময় মতো করতে পারবো তো? এই বলে তানিয়া তাড়াতাড়ি করে নিচে নেমে আসে এবং ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে এবং রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে। সে ময়দা মেখে পুর তৈরি করে একদিকে রেখে দেয়। এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর সবজির পুরো তৈরি হয়ে গেছে। সবাই খেতে বসলে গরম গরম পরোটা করে দেব। এখন বরং চাটা বসিয়ে দিই, চাটা হয়ে যাক। এদিকে তো 8টা বেজে গেল, কিন্তু এখনো তো কেউ উঠলো না। আমি বরং দুপুরের খাবারের সব ব্যবস্থা করে রাখি, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমারই সুবিধা। এসব মনে করে তানিয়া দুপুরের রান্নাও ধীরে ধীরে করে ফেলে। তানিয়া রান্না করছিল এবং একবার করে বাইরে এসে দেখছিল কেউ ঘুম থেকে উঠেছে কিনা। এভাবেই দেখতে দেখতে 11টা বাজে, কিন্তু তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। ততক্ষণে তানিয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আরে এরা তো দেখছি কেউ ঘুম থেকে উঠছেই না। মনে হয় বিয়ে বাড়ির খাটাখাটুনিটা খুব বেশি হয়ে গেছে, সেই জন্যই ক্লান্তিতে কেউ ঘুম থেকে উঠতেই চাইছে না। আমারও তো খুব টায়ার্ড লাগছে, একটু এখানেই সোফাতে শুয়ে পড়ি। এরপর তানিয়া টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়ে। 12:30টার সময় তানিয়ার শাশুড়ি অঞ্জনা দেবী ঘুম থেকে উঠে আসে। 1:10-15 পর সবাই তারা হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে বসে। আওয়াজ পেয়ে তানিয়া ধড়মড় করে উঠে পড়ে আর বলে, এ বাবা, 1:15 বেজে গেছে, আমি এখনো কাউকে খাবার দেইনি। ইস, ঘুমিয়ে ঘুমিয়ে এত দেরি করে ফেলেছি। সবাই এবার আমার ব্যাপারে কি ভাবছে কে জানে। প্রথম দিন হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু মনে মনে তো রাগ করবেই। তাছাড়া মা শুনলে তো আরো রেগে যাবে। তানিয়া রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে থাকে এবং এসব করতে করতে 1:30টা বেজে যায়। তানিয়া টেবিলের উপরে ভাত তরকারি সব সাজিয়ে রাখে আর বলে, সরি, আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বুঝতে পারিনি কখন এত বেলা হয়ে গেছে। আমি খাবার সাজিয়ে দিচ্ছি, আপনারা সবাই খেয়ে নিন। ভাত তরকারি দেখে অঞ্জনা দেবী বলেন, এসব কি বৌমা, তুমি এখন ভাত তরকারি এসব দিচ্ছ যে? আমরা তো সবে ঘুম থেকে উঠলাম, এখন কি এসব খাওয়া যায় নাকি? বৌদি, তুমি কি ঘুম থেকে উঠে ভাত খেয়ে নাও নাকি গো? এখন আমাদেরকে গরম গরম চা দাও, চা খাবো। আর সঙ্গে গরম গরম পরোটা, তাড়াতাড়ি নিয়ে এসো, খুব জোর খিদে পেয়েছে। তানিয়া ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিল না। যেহেতু সে নতুন বউ, তাই আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য পরোটা তৈরি করে। চা, পরোটা, ডিম সেদ্ধ দিয়ে সবাই খাওয়া শুরু করে। খাওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে যায়। তানিয়া অপেক্ষা করে কখন সবাই ভাত খাবে। এক এক করে সবাইকে ভাতের কথা জিজ্ঞাসা করতে যায়, কিন্তু কেউ খেতে চায় না। অবশেষে 7টা বাজলে সবাই টেবিলে এসে হাজির হয় আর বলে, বৌদি, এবার ভাত দিয়ে দাও গো, তাড়াতাড়ি দাও, আমি আবার একটু পড়তে বসবো। ব্যাপারটা দেখে তানিয়ার একটু অবাক লাগে, কিন্তু সে কিছুই বলে না এবং সবাইকে ভাত খেতে দেয়। ভাত খাওয়া হয়ে গেলে অঞ্জনা দেবী তার কাছে এসে বলেন, বৌমা, এবার তুমি কি একটু রেস্ট নাও, আর শোনো, 9টার সময় উঠে পড়ো, উঠে এবার রান্না শুরু করে দিও। 9টার সময়? কিন্তু আবার 9টার সময় যদি রান্না বসাই তাহলে রান্না হবে কখন? আর খেতে করতে তো প্রায় 11টা বেজে যাবে। আমার তো মনে হয় এক্ষুনি রান্না বান্না শুরু করে দেওয়া উচিত। আরে তোমার মাথা খারাপ নাকি? এক্ষুনি রান্না কেন শুরু করবে? আমরা তো রাত 12টার সময় ডিনার করি, আর এখন রান্না করলে রান্না তো ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই আজ আমরা সকালের রান্না খাবার 7টায় খেয়েছি। তুমি নতুন তাই কিছু বললাম না, কিন্তু আমাদের বাড়িতে সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করে, তাই খাওয়ার টাইমের কিছুক্ষণ আগে তুমি রান্না বসাবে। শাশুড়ির কথা শুনে তনিমা কিছুটা অবাক হয় এবং নিচের ঘরে চলে যায়। ঘরে গিয়ে তার স্বামী রাকেশকে বলে, আচ্ছা, এই বাড়ির ব্যাপার স্যাপার তো আমি কিছুতেই বুঝতে পারছি না গো। তোমাদের খাবার টাইম টেবিল এত অদ্ভুত কেন? তোমরা সকালে ব্রেকফাস্ট 1টার সময় করছো, লাঞ্চ করছো 7টার সময়, আর ডিনার সেই 12টার সময়। এটা কোনো টাইম টেবিল হলো?
আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আর এই নিয়মের হেরফের আমাদের বাড়িতে কেউই করে না, তাই তুমিও এর অভ্যাস করে নাও। কিন্তু এরকম অদ্ভুত অভ্যাস আমি তো করতে পারবো না, বলো। এই নিয়মে চলতে গেলে আমি তো দুদিনে অসুস্থ হয়ে পড়বো। আরে বাবা, ওসব কিছু হবে না, 2-1 দিন যাবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, এই নিয়মটা হেলথের জন্য খুব ক্ষতিকারক। তোমরা রাত 12টার সময় খাচ্ছ এবং পরের দিন আবার 1টার সময় খাচ্ছ। এতক্ষণ খালি পেটে থাকাটা কত বড় সমস্যা তুমি জানো? রাকেশ তানিয়ার কথার কোনো গুরুত্ব দেয় না। তানিয়া শ্বশুরবাড়ির নতুন নিয়মে খুবই চিন্তিত হয়ে উঠেছিল। পরের দিন আবার সকালবেলায় তানিয়ার ঘুম ছাড়ে এবং একটু খিদে পায়। রান্নাঘরে গিয়ে দেখে সেখানে তালা লাগানো। অবাক হয়ে মনে মনে বলে, আরে রান্নাঘরে তালা লাগানো কেন? তার মানে আমার খিদে পেলে আমি একটু চা পর্যন্ত করে খেতে পারবো না? সে 12টা-1টার সময় এদের সঙ্গে আমাকে খেতে হবে? শাশুড়ি দুপুরবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের চাবি খুলে দেন এবং তানিয়া তখন গিয়ে রান্না শুরু করে। এরকমই প্রত্যেকদিন চলতে থাকে। এদিকে খাবারের টাইম উল্টোপাল্টা হওয়ার জন্য তানিয়ার শারীরিক সমস্যা দেখা দেয়, কিন্তু তার শাশুড়িকে বলার সত্ত্বেও তিনি কোনো কথা শুনতে রাজি হন না। কয়েকদিন পর তানিয়ার বড় ননদ রিনার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিনা যখন নতুন শ্বশুর বাড়িতে যায় এবং ঘুম থেকে 1টার সময় ওঠে, তখন তার শাশুড়ি রূপালী দেবী তাকে ডেকে বলেন, এ কি বৌমা, এখন কটা বাজে? এটা কি বাড়ির বউয়ের ঘুম থেকে ওঠার সময়? বাড়িতে লোকজন এসেছে, কখন থেকে তোমাকে দেখবে বলে অপেক্ষা করছে। আজ প্রথম দিন, তাই আমি তোমাকে কিছু বলছি না। কাল থেকে 5টার সময় ঘুম থেকে উঠে পড়ো। আর সবাই খেতে বসেছে, তুমিও খেতে বসো। মা, এখন আমি ভাত কি করে খাবো? আমি তো এইসবে ঘুম থেকে উঠলাম, একটু চা হলে ভালো হতো। তুমি এখন ঘুম থেকে উঠলে বলে কি আমরা সবাই নিজেদের নিয়ম পাল্টে ফেলবো নাকি? যখন যেটা খাওয়ার সময় তখন সেটাই খেতে হবে। দুপুরের সময় কেউ চা খায় নাকি? সবার সঙ্গে ভাত খাও। শাশুড়ির কথা শুনে রিনাকে সবার সঙ্গে ভাত খেতে হয়। তার এতদিনের অভ্যাস হঠাৎ এভাবে পাল্টে যাওয়ায় তার খুব অস্বস্তি শুরু হয়। এরপর রাত 8টার মধ্যে তাকে ডিনার করতে হয়। কয়েকদিন ধরেই তাকে এরকম নিয়ম ফলো করতে হয়। সে মনে মনে চিন্তা করে যে তারা কত বড় ভুল করেছিল। সেদিনেই সে তার মাকে ফোন করে এবং সমস্ত কথা বলে। মা, এখনো সময় আছে, আমাদের বাড়ির নিয়মগুলো পাল্টে ফেলো। সাধারণ বাড়িতে যে সময় যেমন খাবার দাবার করা হয় সেই সময়সূচি অনুযায়ী করো। আমি তো এখন সমস্যায় পড়ে গেছি, আমার বেশ কিছুদিন সময় লাগবে এখানে অ্যাডজাস্ট করতে। কিন্তু বিনা একটু আলাদা রকমের মেয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে ও ঝামেলা না করে তার জন্য এখন থেকে ওর অভ্যাসগুলো ঠিক করো, না হলে কিন্তু পরে ওকে আমার মতোই সমস্যায় পড়তে হবে। বৌমা, তুমি ঠিকই বলেছিলে, আমাদের সবার সঠিক সময় সঠিক কাজ করা উচিত। আজ থেকে তুমি তোমার মতো টাইম টেবিল অনুযায়ী রান্না বান্না করো। আমরা ঠিক সময়ে উঠে পড়বো আর খাওয়া দাওয়া করব। এই নাও রান্নাঘরের চাবি, আজ থেকে পুরো দায়িত্ব তোমার। আর হ্যাঁ, তোমার ছোট ননদকে একটু একটু করে রান্নাটা শিখিয়ে দিও। এরপর থেকে তানিয়া তার নিজস্ব টাইম টেবিল অনুযায়ী খাবার দাবার রান্না করত এবং সবাইকে সেই সময়ে খেতে দিত। এর ফলে যেমন তার সুবিধা হয় তেমনি বাকিদেরও স্বাস্থ্যের উন্নতি হয়। এভাবেই তানিয়ার সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। আজ সুলেখা দেবীর মন খুবই ভালো ছিল, কারণ তার পরিবারে আজ এক নতুন সদস্যের আগমন হয়েছিল। আসলে সুলেখা দেবীর বৌমা কল্পনা হসপিটালেই ভর্তি ছিল, কারণ তার ডেলিভারির সময় হয়ে এসেছিল এবং হসপিটাল থেকে ফোন আসে যে তার নাতি হয়েছে। এই খবর পেয়ে তার আনন্দের সীমা ছিল না এবং তিনি তার ছেলেকে বলেন, বাবা অনিল, তাড়াতাড়ি নিয়ে রে বাবা, আমার তো নাতির মুখ দেখার জন্য মন ছটফট করছে। তাড়াতাড়ি কর, না হলে আমরা আর বাসটাই পাবো না। ঠিক আছে মা, তুমি এগিয়ে চলো, আমি দরজায় তালা লাগিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আয়। যাওয়ার পথে বাবুর জন্য কিছু জামা কাপড় আর বৌমার জন্য একটু ফল নিতে হবে। এরপর তারা দুজনে যাওয়ার পথে রাস্তায় জামা কাপড় ও ফল কেনে। তাই হসপিটালে তাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায় এবং সুলেখা দেবী সেখানে গিয়ে দেখেন তার বৌমা কল্পনা হসপিটালের গেটে বসে বসে কাঁদছে। ডাক্তার বাবু, আপনি বলুন আমার ছেলে কোথায়? আমি সকালেই ওকে বেডে শুইয়ে রেখে টয়লেটে গিয়েছিলাম, এরই মধ্যে কে আমার বাচ্চাকে চুরি করেছে। দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আর এই ঘটনা নিয়ে আমরাও খুব চিন্তিত আছি। এখন পুলিশকে খবর দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমাদের হসপিটালে এর আগের বারেও হয়েছে, কিন্তু চোরকে আমরা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারিনি। আপনারা একটু ধৈর্য ধরুন, এখনই পুলিশ এসে যাবে। এইসব কথা শুনে সুলেখা দেবী চিৎকার চেঁচামেচি শুরু করেন। তিনি জোরে জোরে বলতে থাকেন, হে ঈশ্বর, এ তুমি কি করলে? এত বছর পর আনন্দের একটা খবর দিলে,
তাও এভাবে নষ্ট করে দিলে তুমি। আমরা কি একটাও দিন সুখে শান্তিতে কাটাতে পারবো না? সুলেখা দেবী যখন এভাবেই কান্নাকাটি করছিল তখন সেখানে পুলিশ আসে এবং বলে, কি ব্যাপার, আপনাদের হসপিটালে এসব হচ্ছে কেন? এখন আপনাদের কি কোনো সিকিউরিটি নেই নাকি, যে তারা দেখতে পাচ্ছে না যে বাচ্চা কে চুরি করছে? আসলে স্যার, আমরাও অনেক খোঁজাখুঁজি করছি আর এই নিয়ে আমরাও চিন্তিত আছি, কিন্তু আমরা কোনোভাবেই অপরাধীকে খুঁজে পাচ্ছি না। এখন সেখানে আমরাই বা কি করব বলুন? চুপ করুন, একেবারে বাজে কথা বলবেন না। হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনাদের কপালে বিন্দুমাত্র চিন্তার ভাঁজ নেই দেখছি। ইন্সপেক্টর বাবু, আমাদেরকে ক্ষমা করবেন, আমরাও মরিয়া হয়ে খুঁজছি, কিন্তু এখন চোর যেখানে আমাদের থেকেও বেশি চালাক, তাহলে ওকে কিভাবেই বা ধরবো বলুন? এ কথা বলেই ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। এরপর কল্পনা ও বাকিরা পুলিশকে অনেক অনুরোধ করে যে তাদের বাচ্চাকে যেন তাড়াতাড়ি খুঁজে দেওয়া হয়। এরপর সুলেখা দেবী বলেন, স্যার, আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। এভাবে দিনের বেলায় সবার চোখের সামনে থেকে আমাদের বাচ্চাটাকে চুরি করে নিয়ে কেউ পালিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চোরকে খুঁজুন ও উপযুক্ত শাস্তি দিন। তাড়াতাড়ি খুঁজুন আর শাস্তি দিন এমন করে বলছে যেন আমরা চোর পকেটে নিয়ে ঘুরছি। এই শুনুন, এসব ছোটখাটো কাজ ছাড়া কি আর আমাদের অন্য কোনো কাজ নেই নাকি, যে সকাল সকাল এসে আপনাদের মুখ ঝাড়া খেতে হবে? এখন আমাদের সামনে ইলেকশন, তাই আমাদের অনেক বড় দায়িত্ব আছে। এখন আমরা আসছি, আপনারা চোরের সন্ধান পেলে আমাদেরকে জানাবেন। এ কি বলছেন স্যার? আপনি না খুঁজে দিলে আমরা বাচ্চাকে কিভাবে ফিরে পাবো? তাহলে ঠিক আছে, আপনার বাচ্চা প্রয়োজন তাই তো? তা আপনি আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ডিপোজিট করে দিন, আর আমি আপনাকে একটা ছোট বাচ্চা জোগাড় করে দিয়ে যাচ্ছি। কিন্তু স্যার, আপনি একই কথা বলছেন। আমরা এখন টাকা কোথা থেকে পাবো, যেখানে আমরা অত্যন্ত গরিব মানুষ, আর আমাদের বাচ্চা এই হসপিটাল থেকে চুরি হয়ে গিয়েছে বলেই আমরা বলছি। এখন যদি বাচ্চা কেনার থাকতো তাহলে তো আমরাই কিনে নিয়ে আসতে পারতাম। তাহলে এতক্ষণে বুঝেই গিয়েছেন তাই তো, যে আমরা কিছুই করতে পারবো না। সেখানে আমাদের সামনে এত অনুরোধ করে কোনো লাভ নেই। আমরা তো বললাম যে দেখছি আমরা কি করা যায় কিনা। ঠিক আছে স্যার, তাহলে আপনার কথা মতোই হবে। এখন বুঝতেই তো পারছেন যে আমাদের ওই বাচ্চা ছাড়া আর অন্য কোনো বাচ্চাই নেই। পুলিশ সেখান থেকে চলে যায়। এদিকে কল্পনা সুলেখা দেবী কাঁদতে থাকেন, কিন্তু কোনোই লাভ হয় না, কারণ কেউই তাদের কথা শোনে না। অনেক ছোটাছুটি করার পর শেষে তারা ক্লান্ত হয়ে যায় ও তারা তাদের সন্তানকে আর ফিরে পায় না। এই ঘটনাটির পর 5 বছর কেটে গিয়েছিল। এখন সুলেখা দেবীর পরিবারের অবস্থা একেবারেই পাল্টে গিয়েছিল। এখন তাদের বাড়িতে এসি, ফ্রিজ, বিলাসবহুল অবস্থা ছিল। তারা খুবই আরামেই শহরের দামি ফ্ল্যাটও কিনেছিল। এদিকে মাঝে মাঝেই শহরের বাচ্চা চুরির ঘটনা ঘটত। এমনই একদিন সন্ধ্যাবেলা, জানো বৌমা, একটা নতুন শিকার পেয়েছি। পাশের কলোনিতে একটা মেয়ের বাচ্চা হবে। সে বাচ্চা দেখাশোনার জন্য একটা আয়া খুঁজছে। তুমি জানো তো কি করতে হবে? আমি বুঝে গেছি মা, আপনি আমাকে শুধু ঠিকানাটা দিয়ে দিন, আমি কাল সকালেই পৌঁছে যাব। পরের দিন সকালে কল্পনা কাজের আয়া সেজে সেই ফ্ল্যাটটিতে পৌঁছে যায় এবং কলিং বেল বাজায়। তখন, কে আপনি, কি চান? ম্যাডাম, আপনি একটি কাজের আয়া খুঁজছিলেন না, তাই আমি এসেছি। আপনাকে কি বিদিশা পাঠিয়েছে? এই বিদিশা আবার কি? যাই হোক, আমার কি তাতে? হ্যাঁ, বিদিশা ম্যাডামই আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, এসো। তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাড়িতে থাকতে হবে এবং আমার বেবি হওয়ার পর তাকে দেখাশোনা করবে, বুঝেছো? এমন সময় বিদিশার ফোন আসে। সুজাতা বলে, হ্যালো বিদিশা, তুই কাজের মেয়ে পাঠিয়েছিস? হ্যাঁ, তাকে বলেছিলাম তো, কিন্তু সে বলেছে তার হবে না। আবার গেছে নাকি? যাই হোক, ভালোই হলো। তুই কথাবার্তা বলে নে কেমন। এই বলে বিদিশা ফোন রেখে দেয়। কল্পনা পাশে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিল। সুজাতা কল্পনাকে সমস্ত কাজ বুঝিয়ে দেয়। কয়েকদিন পরেই সুজাতার একটি ছেলে হয়। কল্পনা ভালোভাবেই বাচ্চাটির দেখাশোনা করতে থাকে। এর ফলে সে খুব তাড়াতাড়ি সুজাতার বিশ্বাস অর্জন করে ফেলে। কয়েকদিন পর সুজাতা কল্পনাকে বলে, কল্পনা, খোঁজ খবর করে দেখো তো তোমার এলাকায় ভালো মালিশ করে এমন কেউ আছে কি না। আমার আর বাবুর জন্য এরকম একটা মেয়ের খোঁজ করছি। ভালো মালিশ করে এমন মেয়ে আমার বাড়িতেই আছে। আমার শাশুড়ি মা, উনি একজন দাইমা। উনি খুব ভালো মালিশ করতে পারেন এবং অনেক বছর ধরেই এই কাজ করে আসছেন। বাহ, তাহলে তো খুবই ভালো হলো।
তুমি কাল থেকে তোমার শাশুড়ি মাকে আসতে বলো, কেমন? পরের দিন থেকে সুলেখা দেবী আর কল্পনা দুজনে মিলেই সুজাতার বাড়িতে কাজ করতে থাকে। কয়েকদিন যাওয়ার পর একদিন দুপুরবেলা সুজাতা স্নান করবে বলে রেডি হচ্ছিল। এমন সময় কল্পনা বলে, দিদি তুমি তো অনেক দিন হয়ে গেল শ্যাম্পু ট্যাম্পু করনি, আজ ভালোভাবে শ্যাম্পু করে স্নান করো, আমি বাবুকে দেখছি। তুমি ঠিকই বলেছ, অনেক দিন হয়ে গেল, আসলে বাবুর জন্য ভালো করে স্নান করতেও পারি না, একটু দেরি হলেই একেবারে কান্নাকাটি জুড়িয়ে দেয়। তুমি চিন্তা করো না, আমি এখানে বাবুকে দেখছি, ওর খিদে পেলে বোতলে তো খাবার রাখা আছে, আমি খাইয়ে দেব, তুমি ভালো করে স্নানটা সেরে নাও। ঠিক আছে, আমি এখন স্নান করতে যাচ্ছি, আর তুমি তোমার শাশুড়ি মাকে একটু শরবত করে দাও, অনেকক্ষণ এসেছেন তো উনি বসে রয়েছেন। ঠিক আছে দিদি, আমি করে দিচ্ছি, তুমি যাও। এরপর সুজাতা স্নান করার জন্য বাথরুমে চলে যায়। এরপর 1 ঘন্টা পর সে বাথরুম থেকে বের হয় এবং সে তার ছেলের ঘরে যায়, কিন্তু সেখানে সে ছেলেকে দেখতে পায় না। এরপর বাইরে বেরিয়ে সে কল্পনা এবং তার শাশুড়িকেও দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সুজাতা কান্নাকাটি করতে থাকে এবং তার স্বামী অজয়কে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কল্পনা আর তার শাশুড়িও নেই, ওরা দুজনেই আমাদের বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওদেরকে ধরো। তুমি ধৈর্য ধরো সুজাতা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে কিছুক্ষণের মধ্যেই অজয় পুলিশকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সমস্ত কিছু খুলে বলুন যে কি কি হয়েছে, না তো আপনার অর্ধেক কথাই আমরা কিছুই বুঝতে পারবো না। এরপর সুজাতা পুলিশকে সমস্ত ঘটনাই বলে। তখন, ও আচ্ছা বুঝেছি, এটা তাহলে সেই বাচ্চা চোর শাশুড়ি বৌমা, তাই তো, যার বিরুদ্ধে আমরা আগেই হসপিটাল থেকে অভিযোগ পেয়েছিলাম, আর এরা এখন বিভিন্ন জায়গা থেকেই বাচ্চা চুরি করা শুরু করেছে। আচ্ছা এখন আপনি বলুন, আপনাকে এই কাজের মেয়ের বাচ্চাটির খোঁজ কে দিয়েছিল? স্যার, আমার বান্ধবী বিদিশা আমাকে কল্পনার খোঁজ দিয়েছিল। ঠিক আছে, তাহলে বিদিশাকেই ডেকে পাঠান। কিছুক্ষণ পর বিদিশা একটি কাজের মেয়েকে নিয়ে সুজাতার বাড়িতে আসে ও সে বলে, সুজাতা, আমি তো তোকে এই কাজের মেয়ের কথা বলেছিলাম, এ কি তোর বাড়িতে কাজ করতে এসেছিল? দিদিমণি, উনি আমার কথাই বলেছিলেন, কিন্তু আমি ওনাকে বারণ করে দিয়েছিলাম, কারণ আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল এবং আমি প্রায় 15 দিন থেকে কোথাও কাজে যাইনি। একে তো আমি চিনি না। ঠিক আছে সুজাতা দেবী, আপনি কল্পনা এবং তার শাশুড়ি মাকে মনে করতে পারবেন তো? মানে আপনার হাতে যদি পেন্সিল দিই তাহলে ওনার ছবি এঁকে দিতে পারবেন তো? এরপর সুজাতার সাহায্যে পুলিশ কল্পনা এবং তার শাশুড়ির ছবি স্কেচ করে এবং সেই ছবি বিভিন্ন জায়গায় পোস্টার করে লাগিয়ে দেয়। এদিকে অনিলও এ ব্যাপারে কিছুই জানতো না। এমনই একদিন বাড়ি ফেরার পথে অনিল পোস্টার দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়। বাড়ি ফিরে এসে অনিল তার মা বউকে বলে, তোমরা দুজনে এত জঘন্য কাজ করো, এটা তো ভাবতেই আমার ঘৃণা পাচ্ছে। আমি এখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আর এই ছোট বাচ্চা মেয়েকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? একে এর বাবা মায়ের কাছে ফিরিয়ে দাও। এই, তোকে এসব কিছুই ভাবতে হবে না, এখন আমাদের কাছে এত টাকা আছে যে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। আমরা এই বাচ্চাটিকে বিক্রি করতে যাচ্ছি, ফেরার পরেই আমরা এই শহর ছেড়ে চলে যাব, তুমি রেডি হয়ে থেকো। এই বলে তারা দুজন শাশুড়ি বৌমা বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে পড়ে এবং সন্ধ্যাবেলায় যখন তারা ফিরে আসে তখন দেখতে পায় বাড়িতে পুলিশ তাদের জন্য অপেক্ষা করছে। এই যে কল্পনা দেবী, আপনারা কোথায় যাবেন? শহর ছাড়া কি অতই সোজা নাকি? এখন চলুন, আপনারা জেলে চলুন। এটা তুমি কি করলে? একদিন এই পুলিশরাই আমাদের বিপদের সময় আমাদেরকে পথে বসিয়ে চলে গিয়েছিল, টাকার জন্য তারা আমাদের বাচ্চাকে আমাদের কাছে ফিরিয়েও দেয়নি। আজ আমরা যা করেছি তার পিছনে এরাই দায়ী। তুমি ভুল বলছো কল্পনা, আমাদের সঙ্গে যা হয়েছে সেটা আমাদের দুর্ভাগ্য ছিল। এর জন্য তোমরা শাশুড়ি বৌমা মিলে নিষ্পাপ শিশুদের উপরে অত্যাচার করতে পারো না, আর তাতে করে তাদের বাবা মায়ের উপরে কি যায় তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। এখন তোমরাই ভাবো যে তোমরা কত বড় পাপ করছিলে। এরপর অনিল পুলিশকে বলে, স্যার আপনি এদেরকে এখান থেকে নিয়ে যান, এদেরকে জিজ্ঞাসা করলে এরা আপনাদেরকে সব কিছুই বলে দেবে। আর চুরি করা বাচ্চা কোথায় রেখেছে, কোথায় বিক্রি করেছে আপনারা সব কিছুই বুঝতে পারবেন, তখন না হয় এদেরকে যোগ্য শাস্তি দেবেন। হ্যাঁ অনিল বাবু, আপনি ঠিকই বলেছেন। আর আই এম সরি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। যেখানে একজন অপরাধ করেছে বলে আপনি সমাজে সকলের সঙ্গে অপরাধ করতে পারেন না। তা থ্যাংক ইউ অনিল বাবু,
আপনার এরকম উপকার করার জন্য। আর এই যে কল্পনা দেবী, আপনারা চলুন, আপনাদের অপরাধের দিন শেষ হয়ে গিয়েছে। এটা বলার পর পুলিশ কল্পনা ও তার শাশুড়ি মাকে হাতকড়া পরিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এবং তারা তাদের ভুলের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়।